নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক বিমল করের পূর্ণ অপূর্ণ। আজ উপন্যাসের চতুর্থ পর্ব। ললিতার বিষয়ে অবনী আজকাল সাধারণত কিছু ভাবতে চায় না, ভালো লাগে না ভাবতে। তার মনে হয় না এখন আর ও বিষয়ে কিছু ভাববার থাকতে পারে। অকারণে মনে মনে পুরনো বিরক্তিকর একটি স্মৃতিকে ফাঁপিয়ে ফুলিয়ে দেখে লাভ কি? এখনো যে অবনী ললিতার কথা ভাবতে চাইছিল তা নয়, অথচ এই অদ্ভুত স্বপ্নটির রহস্য ও বিচিত্রতায় সে এতই বিহুবল তন্ময় হয়েছিল যে ললিতার কথা না ভেবে পারেনি। ললিতার সঙ্গে আলাপ সাধারণভাবেই। কমলেশ আলাপ করিয়ে দিয়েছিল রাস্তায়। একসময় কমলেশ অবনীর সহপাঠী বন্ধু ছিল। মাঝে মাঝে অবনীর কাছে আড্ডা মারতে, গল্প সল্প করতে আসত। কমলেশ হাসি খুশি মেজাজের ছেলে, চাকরি করত মোটামুটি ভালো জায়গায়। চৌরঙ্গি পাড়ায় কোনো দিন বিয়ার টিয়ার খেতে আসত। একদিন অবনীর সঙ্গে লিন্ডসে স্ট্রিটের কাছে দেখা কমলেশের, সঙ্গে ললিতা। পরিচয় করিয়ে দিল কমলেশ। অবনী প্রথম দর্শনেই আকৃষ্ট হয়েছিল। ললিতার প্রতি আকর্ষণ অনুভব করা যে কোনো পুরুষের পক্ষেই স্বাভাবিক ছিল। দেহজ সৌন্দর্য প্রথমেই পুরুষের চোখকে নিষ্পলক ও কাতর করে। ললিতার শরীরে সে সৌন্দর্য অতিমাত্রায় ছিল। প্রখর ও প্রলুব্ধক সেই রূপে অবনী আকৃষ্ট হল। ললিতার মুখ ছিল ভাসন্ত, সামান্য ছোট, কপাল চওড়া, গালের চামড়া পাতলা, ফোলা নাক একটু মোটা, ঠোঁট পুরু, ঠোঁটের ডগায় ডিমের কুসুমের মতো টলটলে আঠালো ভাব ছিল। ললিতার চোখ ছিল বড় বড়, ঘন মোটা ভুরু, পাতা মোটা, দৃষ্টিতে কটাক্ষ ও কাম ভাব ছিল। ওর মুখ চোখের মধ্যে কোথাও এক ধরনের মাদকতা থাকায় ললিতার চোখ জড়িয়ে বিলোল করে কথাবার্তা বলতো। বাদামের দানার মতো দাঁত দেখিয়ে হাসত। ওর কাঁধ গলা সুন্দর ছিল, পিঠ ভরা, স্তন পরিপূর্ণ ও দৃঢ়, গুরু নিতম্ব, সুডৌল জঙ্ঘা। অবনী প্রথম দর্শনেই ললিতাকে তার চিত্ত চঞ্চলতা বুঝতে দিয়েছিল। ললিতাও বুঝেছিল। পরিচয় খুব সামান্য সময়ের মধ্যেই ঘনিষ্ঠতায় দাঁড়াল। অবনী সে সময় যে রকম ব্যবহার করেছিল তাতে মনে হবে তার মন ও দৃষ্টিকে সে একই জায়গায় নিবদ্ধ রেখেছিল। একটিমাত্র বস্তু কামনা করলে যেভাবে মানুষ অন্য আর সব কিছু ভুলে যায়, অবনী সেইভাবে অন্য কোনো বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ না করে একমাত্র ললিতাতেই তার মনঃসংযোগ করেছিল। কমলেশ একদিন বলল, কিরে, তুই যে একেবারে জ্ঞান হারিয়ে ফেলেছিস। জ্ঞান হারাবার মতনই দেখাচ্ছিল তখন। অবনীকে একমাত্র অফিসে ছাড়া কোথাও কখনো বড় একা দেখা যেত না। সে সর্বদাই ললিতাকে সঙ্গে রাখত বা ললিতাকে সঙ্গদান করত। কমলেশ ঠাট্টা করে যাই বলুক, অবনী দিশেহারা অথবা উন্মাদ হয়নি। সে ললিতাকে একটি বলয়ের মতন চতুর্দিক থেকে আস্তে আস্তে ঘিরে ফেলেছিল। চতুরের মতন সে এ কাজ করেনি, আবেগ ও বাসনার দ্বারা করেছিল। ললিতার প্রতি তার আকর্ষণ অতি তীব্র ও আন্তরিক হওয়ায় সে সতর্ক সংযত হয়নি, হবার চেষ্টাও করেনি। প্রয়োজন ছিল না। কমলেশ পরে আবার একদিন বলল, একটু সাবধান হ। কেন? আমি যতদূর জানি ওর আরও কিছু বন্ধুবান্ধব আছে। তাতে আমার কি? অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এক সন্ন্যাসীর গাজনটাই তুই দেখ, বাদ বাকির কথা ভাবিস না। তুই ভীষণ সিরিয়াস, প্রেমে পড়েছিস নাকি? ওসব প্রেম প্রেম বুঝি না ভাই, ভালো লাগে, দ্যাটস অল। বিয়ে করবি? লোকে তো তাই করে। ললিতার সঙ্গে পরিচয়ের বছর দেড়েকের মধ্যেই অবনী তাকে বিয়ে করে ফেলল। ললিতা ভালো করে কিছু হুঁশ করতে পেরেছিল কিনা কে জানে। অবনী সে সুযোগ সম্ভবত দেয়নি। যদি এমন ধরে নেওয়া হয় যে ললিতা অবনীর মৃগয়ার বস্তু ছিল, তবে অবনী তার শিকারকে দ্বিধা করতে, সরে যেতে অথবা পালিয়ে যেতে দেয়নি। নিশানার বিন্দুমাত্র ভুলচুক না করে স্থির দৃষ্টি রেখে সে লক্ষ্যভেদ করেছিল। অবনীর এই সাফল্যের মূলে তার বাসনার তীব্রতা ছিল সবচেয়ে বেশি। তার অনমনীয় দৃঢ় পৌরুষ, তার দ্বিধাহীন আকাঙ্ক্ষা এবং স্পর্ধিত আক্রমণের সামনে ললিতা অসহায় হয়ে পড়েছিল।
ললিতা বোকা বা অনভিজ্ঞ ছিল এমন মনে করার কোনো কারণ নেই। নিজের দাম সে জানত। সাংসারিক লাভ লোকসানের হিসেবটা সে মনে মনে ভালোভাবেই কষে রেখেছিল। ভবিষ্যৎ সম্পর্কেও তার মোটামুটি একটা ধারণা ছিল, কিন্তু ললিতা কোনো কোনো জায়গায় তার হিসেবের ভুল করে ফেলেছিল। অবনীকে সে যথার্থভাবে বোঝেনি। ভেবেছিল তার লাভ বই লোকসান হবে না। অবশ্য অবনীকে আপাত দৃষ্টিতে অপছন্দ করার কিছু ছিল না। এমন কোনো স্থূল কারণ ললিতা খুঁজে পায়নি যাতে অবনীকে প্রত্যাখ্যান করতে পারে। অন্য কোনো দিকে যা স্থূল নয়, যা সূক্ষ্ম এবং ভিতরের দিক, সেদিকে তাকাবে এমন সুযোগ ললিতা পায়নি। অবনী তাকে সে অবসর দেয়নি। সম্ভবত ললিতা তার শারীরিক লক্ষণগুলির জন্য মনে মনে যে দাম স্থির করে রেখেছিল, অবনী প্রথম থেকেই তার বেশি ললিতাকে দিয়েছে। অবনী এতটা দেবে কি দেবে না ললিতা জানত না। প্রাপ্তির আধিক্যে সে সন্তুষ্ট ও লোভী হয়ে পড়েছিল। তাছাড়া ললিতা অবনীর প্রবল আকাঙ্ক্ষার কাছে আত্মরক্ষা করতে পারেনি। তার প্রয়োজনও সে অনুভব করেনি তখন। এসব সত্ত্বেও ললিতা অবনীকে সঙ্গী হিসেবে, পুরুষ হিসেবে পছন্দই করেছিল। বিয়ের পর বাদুরবাগানের বাড়িতে ওরা কয়েক মাস যেন হাওয়ায় ভেসেছিল। চারপাশে তখন খুশি ঠিকরে উঠছে, সুখ সুখ আর সুখ। ভোরবেলায় ঘুম থেকে উঠে ওদের মনে হতো হাতে কেউ যেন সুখের একটা বড়সড় নোট ধরিয়ে দিয়েছে, দিয়ে বলেছে, যাও খরচ করো। ওরা দুজনে সারা দিন ভরে সেই নোটের ভাঙানি খরচ করে রাত্রে বিছানায় শুয়ে দেখেছে তখনও অনেক অবশিষ্ট থেকে গেছে। অবশিষ্ট যা থেকে যেত তা খরচ করার জন্য ওরা কৃপণতা করেনি, কারণ সকালে ঘুম থেকে চোখ মেলেই আবার একটি সুখের নোট পাওয়া যাবে। এত সুখ শুতে বসতে, কথা বলতে, বেড়াতে কোথায় যে ছিল তা যেন তারা জানত না। অবনীরও মনে হতো সে আশাতীত তৃপ্তির মধ্যে রয়েছে। হয়তো এতটা সে প্রত্যাশাও করেনি। বিবাহ ও দাম্পত্য জীবনের প্রথম কয়েকটা মাস তারা যেন এক ঘূর্ণির মধ্যে ছিল। কোথাও স্থিরতা বা শান্তভাব ছিল না। কিছু বিচার করেনি, ধীরে সুস্থে পরস্পরকে দেখেনি, ঘূর্ণির মধ্যে পড়ে পাক খেয়েছে। হয়তো এটা স্বাভাবিক। সদ্যপ্রাপ্ত নতুন খেলনা হাতে পেয়ে ছেলে মানুষে যেমন সব কিছু ভুলে খেলায় মন দেয়, এও অনেকটা সেই রকম। এমনকি নতুন খেলনা পেলে শিশুরাও যেমন অনেক সময় মনে মনে বোঝাপড়া করে পরস্পরকে খেলনাটা নিয়ে খেলতে সুযোগ দেয়, অবনী ও ললিতাও সেই রকম পরস্পরকে সুযোগ দিত। বছরখানেক পরেই দেখা গেল সুখের স্বাদ ফিকে হয়ে আসছে। ভোরবেলায় ঘুম থেকে উঠে বসলেই আর হাতের মুঠোয় সুখের নোট কেউ গুঁজে দিয়ে যায় না। দুঃখেরও নয় অবশ্য। কুমকুম তখনও হয়নি, কিন্তু ভেতরে ভেতরে হচ্ছে। কুমকুমের ভারে ললিতা ভারাক্রান্ত। ওর ইচ্ছে ছিল না এত তাড়াতাড়ি ছেলে মেয়ে হোক। অবনীর মনে হয়েছিল যদি হয়ে থাকে তবে তা নিয়ে ললিতার এই অশান্তি মনে মনে পুষে রাখা অনুচিত। প্রথম সন্তানের জন্য অবনীর কেমন ঔৎসুক্য ও কৌতূহল ছিল। ললিতার তেমন কিছু ছিল না। তবে এ নিয়ে সামান্য কথা কাটাকাটি হলেও বড় রকমের কোনো ঝগড়াঝাটি হয়নি। যেটুকু অশান্তি তা ভুলে যাওয়া যায়। কুমকুম হলো। কুমকুমের জন্মের পর ললিতার সেই ক্ষুব্ধ ভাবটা কমল। কেমন করে যেন সে নিজেকে খাপ খাইয়ে নিল। বরং অবনী ও ললিতার মধ্যে সম্পর্কের যেটুকু চিড় ধরেছিল তা সাময়িকভাবে মেরামত হয়ে গেল। তারপর ক্রমশ বাদুরবাগানের বাড়িতে অশান্তি দেখা দিতে লাগল। স্পষ্ট করে কিছু বোঝা যেত না প্রথমে, ধার পড়ত না, কিন্তু ধোঁয়া ধুলো নোংরা উড়ে এসে এসে যেভাবে ঘরের কোণে দেওয়ালে ময়লা জড়ো হয়, ঝুল জমে, সেইভাবে সংসারে মালিন্য জমতে থাকল। হঠাৎ হঠাৎ চোখে পড়ত। অবনী চেষ্টা করত ওইসব মালিন্য থেকে চোখ ফিরিয়ে নেবার। চোখ ফিরিয়ে সে ললিতার দিকে তাকাত। ললিতার দেহের প্রতি তার তখনও প্রবল আসক্তি। কুমকুম হওয়ার পর ললিতার শরীর ভেঙে যায়নি। যৎসামান্য যা পরিবর্তন তাতে ললিতার প্রতি বিতৃষ্ণা জাগার কোনো কারণ ছিল না। বরং অবনীর চোখে এই পরিবর্তন ভালোই লাগত। স্ত্রীর সঙ্গে তার সম্পর্ককে সে আর কোথাও যখন তেমন করে ধরে রাখতে পারছিল না, তখনও শয্যায় সে এই সম্পর্ককে ধরে রাখার চেষ্টা করছিল। ললিতা এক্ষেত্রে কেমন উৎসাহহীন, নিশ্চেষ্ট হয়ে আসতে লাগল।
তারপর একসময় সে অবনীর কাছ থেকে যেন সরে গেল। একসময় যে বাড়িতে দিবারাত্র দুরন্ত শিশুর সারার মতন সুখকে অনুভব করা যেত, এখন সেখানে সুখ মৃত, তার সারা শব্দ পাওয়া যায় না। সে চলে গেছে এটা বোঝা যায়। বোঝা যায় বলেই মনে হয় সব যেন ফাঁকা। দুঃখ, এখন দুঃখকেই শুধু অনুভব করা যায়। চোখ সরিয়ে রেখে রেখে অবনী যা দেখেনি, দেখতে চায়নি, এখন তা দেখতে সে বাধ্য হতে লাগল। দেওয়ালে, কোণে, ছাদে, ফাঁকে ফোঁকরে এত মালিন্য জমে গেছে যে এখন সব অস্বাভাবিক বিবর্ণ দেখায়। পুরু ধুলো, ময়লা ন্যাকড়ার মতন ঝুল, মরা কীটপতঙ্গ জমে গিয়ে যেমন দেখায়, অনেকটা সেই রকম। ললিতাও এই নোংরামি দেখতে পাচ্ছিল। সাংসারিক কলহ, অশান্তি, বিতৃষ্ণা তখন থেকেই ওদের চারপাশে ফেটে পড়ল। ললিতার শরীরের মতন তার চরিত্রেরও কিছু স্থূলতা ছিল। অবনী যথার্থভাবে সেই স্থূলতার সঙ্গে আগে পরিচিত হতে পারেনি, এখন হচ্ছিল। নিজের চরিত্রেও অবনীর যে রুক্ষতা ও অসহিষ্ণুতা ছিল তাও প্রকাশ পেতে লাগল। ললিতা বলতো অবনী তাকে মাংসের দরে কিনেছে। অবনী জবাব দিত, ফুলের বাজারে বিকোবার মতন ললিতার কিছু নেই। ওরা পরস্পরকে বিরক্তি বিতৃষ্ণার মধ্যে নতুন করে চিনতে পারল। অবনী বুঝতে পারল ললিতার স্বভাব অত্যন্ত নোংরা, সে হীন, স্বার্থপর, হিসেবি, দায়িত্বহীন, বিলাসী। ললিতাও বুঝতে পারল অবনী হৃদয়হীন, অহংকারী, রুক্ষ, কামুক, উদ্ধত। উভয়ের সহস্র রকম ত্রুটি আবিষ্কার করতে পেরে যেন সুখী হচ্ছিল, অথবা নিজেদের সান্ত্বনা দিতে পারছিল। পরস্পরকে নখ দিয়ে আঁচড়াবার প্রবৃত্তি এবং হিংসা তাদের বেড়েই যাচ্ছিল। সকালে ঘুম থেকে উঠেই কোনো না কোনো তুচ্ছতম বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হতো। তারপর সেই ধোঁয়া থেকে আগুন দেখা দিত। হয়তো সকালে ঘুম থেকে উঠে অবনী চায়ের পেয়ালায় মুখ দিয়ে দেখল চায়ের স্বাদ অত্যন্ত তেতো, জুড়িয়ে জলের মতন হয়ে গেছে। বিরক্ত মুখে অবনী বলল, কি হয়েছে এটা, চা না চেরতার জল? ললিতা জবাব দিল, যা হয়েছে তাই, ওর বেশি হবে না। হবে না মানে? এক পেয়ালা চা দিয়ে আমার মাথা কিনে রেখেছ নাকি? তুমি কি আমায় দুবেলা দুটো ভাত দিয়ে কিনে রেখেছ নাকি? দুবেলা দুমুটো ভাত দিয়ে যাদের কেনা যায় তুমি তাদের দলে নও। তাদের মতন হলে তবু লজ্জা থাকতো। তোমারই কত লজ্জা! গলা ভর্তি মদ খেয়ে রাত 12টায় বাড়ি ফিরে কুকুরের মতন গা চাটতে আসো, আর ভোরবেলায় ঘুম ভাঙলে চোখ রাঙাও। অবনী রাগের মাথায় চায়ের পেয়ালাটা প্রাণ পড়ে ছুঁড়ে মারল দরজার দিকে। ভেঙে চুরমার হয়ে গেল কাপ। কুমকুম পাশের ঘর থেকে ছুটে এসে বাবা এবং মাকে অবাক হয়ে দেখতে লাগলো। অকারণে, অল্প কারণে, কখনো বা ইচ্ছাকৃতভাবেই ঝগড়া করত ললিতা। অবনী অন্তত তাই ভাবত। আবার ললিতা ভাবত অবনী সব দোষে দোষী। অবনী ললিতার মধ্যে শিক্ষা, রুচি, শালীনতা, কর্তব্যজ্ঞান, সংসারের প্রতি টান খুঁজে পেত না। মেয়েটাকেও ছোটবেলা থেকেই নষ্ট করেছে, তার স্বভাব খারাপ করে দিচ্ছে। ললিতা ভাবত অবনী তাকে ঠকিয়েছে, চাতুরি করে কৌশলে ললিতাকে তার সংসারে এনে আটকে ফেলেছে। তার স্বাধীনতা, পছন্দ বলে এখন আর কিছুই নেই। ললিতার স্থির ধারণা হয়ে গিয়েছিল অবনী তাকে প্রবঞ্চনা করেছে। কি ধরনের প্রবঞ্চনা তা সে তেমন বুঝত না, তবে মনে হতো এরকম জীবনে সে চায়নি। আর 5 জন মেয়ের মতন ঘর দৌড়, স্বামী, মেয়ে এইসব নিয়ে তাকে দিন কাটাতে হবে ভাবতেই তার বিশ্রী লাগত, ঘৃণা হতো। অবনী তাকে সেই একঘেয়েমির মধ্যে জড়িয়ে ফেলেছে। তাছাড়া অবনী, ললিতার মনে হতো তাকে ভালোবাসে না, তার প্রতি মমতা নেই, মর্যাদাও দেয় না। শুধুমাত্র বিছানায় নিয়ে শোবার জন্য তাকে বিয়ে করেছিল। লোকটা চতুর এবং কামুক। তোমার টান তো শুধু এক জায়গাতেই, ফুর্তির জন্য যখন দরকার, যেটুকু দরকার, ললিতা বলতো। তোমার কত টান! অবনী বিদ্রুপ করে জবাব দিত। নেই, কেন থাকবে? আমি কি এইসব চেয়েছিলাম? চাওনি। তুমি কি চেয়েছিলে এখন আমি তা বুঝতে পারি। কি শুনি? এখানে 2 দিন সেখানে 2 দিন করে কাটাতে, মজা লুটতে, যার কাছে যতদিন লোটা যায়। কত মজাই তোমার কাছে পেলাম, ললিতা উপহাস করে বলতো। আসলে অবনী ও ললিতার মধ্যে স্বভাবের পার্থক্য ছিল প্রচুর।
তারা নিজেদের প্রকৃতি ও চরিত্র সম্পর্কে চিন্তা করে একে অন্যের কতটা নিকট হতে পারবে তা ভাবেনি। একমাত্র শয্যাই তাদের মিলনক্ষেত্র ছিল, অন্যত্র তারা বিচ্ছিন্ন ও স্বতন্ত্র থাকত। যে অনুভব, বোঝাপড়া, সহিষ্ণুতা এবং স্বার্থত্যাগ থাকলে তারা পরস্পরের বিপরীত স্বভাবকেও সহ্য করে নিতে পারত, সহ্য করে পরস্পরকে ক্রমশ পরিবর্তিত ও সম্পর্ক ঘনিষ্ঠ এবং একাত্ম করতে পারত, তেমন বোঝাপড়া, সহিষ্ণুতা ইত্যাদি তাদের কিছুই ছিল না। অবনী অবসাদ বোধ করতে লাগল। ললিতাও যেন পালাতে পারলে বাঁচে। অবনী লক্ষ্য করত ললিতা বাইরে বাইরে ঘুরে বেড়ায়, তার পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা সেরে অনেক রাত করে বাড়ি ফেরে। অবনীর দিকে চোখ ফেরায় না। সংসার খরচের টাকা মুড়ি মিছরির মতন খরচ করে, নষ্ট করে, আবার চায়। কোনঠা নেই, লজ্জা নেই। অবনীর একটিমাত্র দুর্বলতা ছিল, কুমকুম। কুমকুমকে তার মার হাত থেকে বাঁচাবার চেষ্টা অবনী করেছিল। ললিতা তা দিল না, বরং সে কুমকুমকে অবনীর বিপক্ষে দাঁড় করালো। বাবাকে ঘৃণা করতে, অপছন্দ করতে, অবজ্ঞা করতে কেমন করে শেখালো ললিতা কে জানে, কিন্তু কুমকুম তার মার দলে চলে গেল। ওইটুকু মেয়ের চোখে অবনী যে বিষাক্ত দৃষ্টি দেখেছে, তাতে মনে হয়েছে সংসারে তার মতন পাকা শয়তান যেন আর নেই। ললিতা মেয়েটাকে একেবারে নষ্ট করে দিচ্ছিল, তাকে শত রকমের ইতরতা শেখাচ্ছিল। অবনীর মনে হয়েছিল ললিতা তাকে দুর্বল স্থানে আঘাত করে আনন্দ পেতে চাইছে। একদিন ললিতা বলল, এভাবে আমি থাকবো না। কিভাবে? তোমার সঙ্গে কোনো মেয়ে থাকতে পারে না। আর কেউ তোমায় পুষতে চাইছে নাকি? ভদ্রলোক হবার শিক্ষা যে পাওনি তা তো আমার জানা আছে। তোমার পরিবারের লোকজন কি ভদ্র? তোমার চেয়ে ভদ্র। দেখতেই পাচ্ছি। বাপ কুকুর ব্রিড করিয়ে পয়সা নেয়, ছেলে নাচের দলে দলে মেয়ে সাপ্লাই করে, এক বোন তো। তোমার মা বাবাও দেবতার অংশ নয়। ওসব কথা থাক। নিজের গায়ের গন্ধ যখন লুকোতে পারবে না, তখন অন্যকে দোষ দিয়ে লাভ কি? আমি ঠিক করেছি তোমার এখানে আমি থাকবো না। কার সঙ্গে থাকবে? দরকার হলে অন্য কারোর সঙ্গে থাকবো। আজকাল মাঝে মাঝে সেখানে গিয়ে থাকছো নাকি? আমি ডিভোর্স চাইব। চাও? তুমি রাজি? আপত্তি নেই, পরে ভেবে দেখব। মেয়ে আমার কাছে থাকবে। না, মেয়ে আমার। তোমার কাছে আমি তাকে থাকতে দেব না। পারিবারিক জীবন যেমন, বাইরেও অবনী সেই রকম অসুখী, অসহিষ্ণু হয়ে উঠেছিল। অফিসে তার সঙ্গে বন্ধু বান্ধব সহকর্মীর মনোমালিন্য ঘটছিল। ওপরওয়ালার সঙ্গে বিরোধ। তার আর কিছু ভালো লাগতো না, সহ্য হতো না। সব বিষয়ে তার অসীম ক্লান্তি জমছিল, অনাগ্রহ বাড়ছিল। মনে হতো সে অসুস্থ হয়ে পড়েছে, অবসন্ন ও ক্লান্ত বোধ করছে। কেমন যেন এক একঘেয়েমি, অর্থহীনতার মধ্যে সে বেঁচে আছে। উদ্দেশ্যবিহীন জীবন, কোথাও কোনো স্বাদ নেই, সুখ নেই। একদিন মদ খেতে খেতে কমলেশ বলল, তুই খুব সিক হয়ে পড়েছিস। শরীর দেখে বলছিস? না, তো চোখ মুখ দেখে, কথাবার্তা শুনে। কিছুই ভালো লাগে না। সাফারিং ফ্রম বোরডম। জানি না, আমি মাঝে মাঝে ভাবি আগুনটা এবার নিভে আসছে। আগুন? কিসের আগুন? উনুনের। 40 বছর বয়স হয়ে গেছে, বুঝলি। আজকের দিনে 40 বছর বেঁচে থাকা খুব ডিফিকাল্ট। আমার মতন বাস্টার্ডের ধুনি কতকাল জ্বলবে? বুঝতে পারছি, এই বেলা কেটে পড়। শেষ পর্যন্ত অবনী সত্যিই চলে এলো। ললিতাকেও ছেড়ে দিল, মেয়েকেও। কিন্তু অবনী বুঝতে পারছিল না জালের বাইরে এসেও সে এ স্বপ্ন দেখল কেন। নদীর দিকে আজ বেড়াতে বেরিয়েছিল হৈমন্তী, সঙ্গে মালিনী। নদীতে এখনো বর্ষার জল রয়েছে, এখানে ওখানে পাথর। স্রোতের কোথাও তাই সামান্য আবর্ত, জলে টান আছে, মৃদু শব্দ রয়েছে। নয়তো এই পাথর আর নুড়ি ভরা শীর্ণ জলধারাকে নদী বলা যায় না। মাঝে মাঝে মালিনীকে নিয়ে হৈমন্তী এদিকে বেড়াতে আসে। এই নদী যে তার ভালো লাগে তা নয়, তবু আসে। আশ্রম থেকে বেরুলে যাবার রাস্তা মাত্র দুটোই, হয় উত্তরে যাও, নয় দক্ষিণে। উত্তরে কাঁচা রাস্তা ধরে গেলে সোজা বাস রাস্তার মোড় লাটুটা। দক্ষিণে হাঁটলে অল্প পথ এগিয়ে এই নদী। নদী পেরুলেই গুরুডিয়ার গ্রাম। আশ্রমের মধ্যে ঘুরে বেড়াতে বা প্রত্যহ কাঁচা সড়ক ধরে উত্তরে এগুতে ভালো লাগে না বলেই নদীর দিকে আসা।
নদীর দিকে আসতেও রোজ ইচ্ছে করে না। তবু এপাশে এলে নদীর পাড়ে পাথরে গিয়ে বসলে মনে হয় এখানে একটু চঞ্চলতা রয়েছে, মৃদু হলেও শব্দ বলে কিছু আছে। উত্তরের দিকে কিছু যেন আর নড়ে না। সেই পথ, সেই মাঠ, গাছ, আকাশ সমস্তই স্থির। কাল যেমন ছিল আজও সেই রকম আছে, আগামীকালও থাকবে। এপাশে নদীর দিকে বেলাবেলি বেড়াতে এলে 2-5 জন মানুষও দেখা যায়। গ্রামের মানুষ নদীর এপারে সবজি অথবা শস্যক্ষেত্রে কাজকর্ম সেরে নদী পেরিয়ে বাড়ি ফিরছে। সাইকেলের পিছনে শূন্য টুকরি বাঁধা ব্যাপারীও 2-1 জন গ্রামে ফেরে। নদীর শীর্ণতম স্থানটি দিয়ে পাথরে পা ফেলে ফেলে বালি আর গোড়ালি ডোবা জল পেরিয়ে তারা যখন চলে যায়, তখন মালিনী বলে, জল আরও কমে যাক, আপনাকে একদিন গাঁয়ে বেড়াতে নিয়ে যাব। হেমদি, ওখানে একটা মেয়ে আছে, একেবারে বাচ্চা, কি ফুটফুটে গোবলা গাবলা, দেখলেই আদর করতে ইচ্ছে করবে। বেচারি একেবারে অন্ধ, আমাদের এখানে আগে অনেকবার এসেছে, ওর নাকি চোখ আর সারবে না, এত কষ্ট হয়। মালিনী ওই গ্রামের আরও 5 রকম খবর রাখে। কোথায় একটা মহাদেবের মন্দির আছে, কোনো সময় ছট পরব হয়, এমনকি একটা অদ্ভুত কুল গাছ আছে, সাদা কুল হয় শুধু, এই রকম অজস্র খবর। মালিনী এখানে এলে সবসময় পাথরে বসবে, যতক্ষণ বসে থাকবে নদীর জলে পা ডোবাবে। বলে ওর হাতে পায়ে নাকি খুব জ্বালা। হৈমন্তী কাছাকাছি একটা বড় পাথর বেছে বসে অবশ্য, কিন্তু জলে কখনো পা ডোবায় না, হাতও দেয় না। ইচ্ছে হয় হয়তো, কিন্তু মালিনীর সামনে চাঞ্চল্য প্রকাশ করতে তার সংকোচ হয়, যেন তার বয়সে এবং মর্যাদায় এই ধরনের ছেলে মানুষই করতে বাধে। সাদাসিধে সরল বলেই মালিনী কথা একটু বেশি বলে। তার কথাবার্তা কখনো কখনো একেবারে বোকার মতন শোনায়। কখনো কখনো মনে হয় সে হৈমন্তীর বন্ধুর মতন হয়ে উঠছে। কি তার বলা উচিত, কি বা উচিত নয়, তা বুঝতে পারে না। হৈমন্তীর পরিবার সম্পর্কে সে নানান কথা জিজ্ঞেস করে, এই আগ্রহ মেয়েলি কৌতূহল। কলকাতার গল্প, হৈমন্তীর ডাক্তারি, লেখাপড়ার গল্প শুনতেও তার ছেলে মানুষের মতন আগ্রহ রয়েছে। ইদানিং হৈমন্তী লক্ষ্য করছিল মালিনীর আরও একটি বিষয়ে অস্বাভাবিক কৌতূহল দেখা দিয়েছে। স্পষ্ট করে বা সাহস সঞ্চয় করে কখনো কথাটা জিজ্ঞেস করতে পারে না, কিন্তু অনেক সময় তার সেই কৌতূহল চাপাভাবে প্রকাশ হয়ে পড়ে। ওর দৃষ্টি বহু সময় তা ব্যক্ত করে সুরেশ্বরের সঙ্গে হৈমন্তীর সম্পর্কের মধ্যে একটি রহস্যের গন্ধ মালিনী পেয়েছে। মেয়েটিকে হৈমন্তী পছন্দ করে, তবু মালিনীকে সে সমমর্যাদার মানুষ বলে মনে করতে পারে না। বরং মালিনীর বয়স ও অন্যান্য বিষয়ের কথা ভাবলে মনে হয় ওকে এতটা মেলামেশা করার সুযোগ দেওয়া হয়তো প্রশ্রয় দেওয়া হচ্ছে। আবার হৈমন্তী কখনো কখনো ভাবে মালিনীর সঙ্গে তার এমন কিছু তফাৎ নেই। সে লেখাপড়া শিখেছে, ডাক্তার হয়েছে, মালিনী লেখাপড়া বিশেষ কিছু শেখেনি। বয়সে সে বড়, মালিনী কিছুটা ছোট। হৈমন্তীর শহুরে শিক্ষা দীক্ষা, মালিনীর তা নয়। এ আর এমন কি তফাৎ? মালিনী তার দাসী নয়, সে ভদ্র পরিবারের মেয়ে। আর্থিক সঙ্গতি আজ তাদের নেই। হৈমন্তীদের কি এক সময় খুব একটা আর্থিক সঙ্গতি ছিল। হৈমন্তীর অসুখের সময় সুরেশ্বরের অর্থ সাহায্য কি তাদের প্রয়োজন হয়নি? তবে দরিদ্র বলে মালিনীকে অবহেলার চোখে বা ছোট চোখে দেখতে হৈমন্তী কুণ্ঠিত হতো। তার মতন ডাক্তার নয় বলে বা মালিনী শহুরে নয় বলেও তাকে নিচু ভাবতে তার খারাপ লাগতো। তবু পুরোপুরি মালিনীকে নিজের সমান সে মনে করতে পারত না। সঙ্গী হিসেবে আর অনেকটা যেন দূর আত্মীয়ের মতন হৈমন্তী মালিনীকে গ্রহণ করেছিল। দুটো কথা বলতে, গল্প করতে, মন হালকা করে হাসতে মালিনী ছাড়া আর সঙ্গী নেই। তাছাড়া মেয়ে বলেই হয়তো স্বভাববশে তারা পরস্পরের ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। হৈমন্তী তেমন স্বতন্ত্র ও পৃথক থাকতে পারছিল না। হৈমন্তীর এই ধরনের মনোভাবকে মাঝে মাঝে তার প্রশ্রয় দেওয়া বলে মনে হতো। মনে হলেই সে বিরক্ত হতো, আবার সময় সময় তার বিরক্তি নষ্ট হয়ে কেমন কুণ্ঠা জাগত। নদীর পাড়ে পাথরে বসে কথা বলতে বলতে বিকেল পড়ে গেল। বর্ষা বিগত, শরৎকাল এসে পড়েছে। হৈমন্তী তেমন করে কখনো শরৎকাল কলকাতায় দেখতে পায়নি, কিন্তু অশোকের সময় সে বীরভূমের মাঠে ঘাটে শরৎকাল দেখেছে। স্মৃতি হয়ে এখনো তা বেঁচে আছে। এখানে সেই শরৎ নেই, কাশফুল চোখে পড়ে না, ধানের খেতে বাতাসের লুটোপুটি খাওয়া নেই।
হাসি কান্নার মতন রোদ বৃষ্টিতে ভেজা তরুলতা কোথায়? তবু এখানেও শরৎকাল এসেছে। আকাশে, মেঘে, রোদে, বন্য প্রান্তরে, এমনকি শস্যক্ষেত্রেও তা চোখে পড়ে। এই শরৎ সজল স্নিগ্ধ নয়, শুষ্ক স্নিগ্ধ। বড় তাড়াতাড়ি এখানে সব শুকিয়ে যায়। দীর্ঘ বর্ষার মতো সমস্ত চিহ্ন এখানে অতি দ্রুত শুকিয়ে যাচ্ছিল, যেন নতুন পালা শুরু হওয়ার আগে কেউ দক্ষ হাতে তাড়াতাড়ি পুরনো পালার সবকিছু মুছে নতুনের জন্য রঙ্গমঞ্চ সাজিয়ে দিচ্ছিল। বেলা পড়ে আসছিল। এক ঝাঁক পাখি নদী পেরিয়ে ওপারে চলে গেল। গোধূলির মতন আকাশ কোথাও কোথাও রক্তাভ। হৈমন্তী উঠল। মালিনীর ইচ্ছে ছিল আরও একটু বসে। আজ সে হৈমন্তীর কাছে নানান রকম মজার গল্প শুনছিল। গল্পে গল্পে হৈমন্তীর ডাক্তারি পড়ার গল্প উঠেছিল। প্রথম প্রথম মরার গন্ধ কেমন লাগতো হৈমন্তী, কি কি করতে হতো। জল থেকে পা উঠিয়ে নিয়েছিল মালিনী অনেক আগেই। ওঠার সময় নদীর জলে মুখ ধুলো, কুলকুচো করল, তারপর আঁচলে হাত মুছে উঠে পড়ল। হাঁটতে হাঁটতে মালিনী বলল, মানুষ মরে যাবার পর তার আত্মা কি করে স্বর্গে যায় হেমদি? হৈমন্তীর পঠিত বিদ্যার মধ্যে আত্মার স্বর্গগমনের কোনো সংবাদ ছিল না। হৈমন্তী সকৌতুক চোখে এই সরল মেয়েটির মুখের দিকে তাকালো, হাসি মুখ করল, তা তো জানি না। মালিনী বোধহয় জবাবটায় খুশি হলো না। তার মনঃপুত জবাব এটা নয়। বলল, এখানে স্টেশনের কাছে একবার একটা বায়োস্কোপ এসেছিল। সাবিত্রী সত্যবান পালা আমি দেখেছি, হিন্দি। সত্যবান মরে যাবার পর যমরাজ তার আত্মা নিল, জানেন হেমদি? ইস, কি যে কষ্ট হচ্ছিল। খুব ভালো দেখিয়েছিল। যমরাজ তার গদার মতো জিনিসটা কাঁধ থেকে নামিয়ে সত্যবানের বুকের কাছে ধরল, আর সঙ্গে সঙ্গে সত্যবানের শরীর থেকে আর একটা ছায়ার মতন সত্যবান বেরিয়ে এলো। যমরাজ যত তার দণ্ডটা তুলছে, সে ছায়ার মতন সত্যবানের শরীরটা ছোট হয়ে হয়ে জ্যোতির মতন হয়ে গেল, অবিকল একটা বলের মতন। যমরাজ তার দণ্ড কাঁধে তোলার পর জ্যোতিটা মিলিয়ে গেল, দেখা গেল না। হৈমন্তী বুঝতে পারল না কি বলবে, চুপ করে থাকলো। মালিনী বলল, আত্মা ওই রকমভাবে চলে যায় না? সিনেমায় ওইভাবে দেখায় না হেমদি। মালিনী মাথা নেড়ে প্রতিবাদ জানালো, আমার বাবা যখন মারা গেল, আমি বাবার মাথার দিকে দেওয়ালে গোল মতন আলো দেখেছিলাম, ঠিক যেন কেউ আলো ফেলেছে দেওয়ালে। তারপর কান্নাকাটি করছিলাম, তো আর কিছুই দেখিনি। হৈমন্তীর ইচ্ছে হলো বলে, ওটা তোমার চোখের ভুল, মনের ভুল, কিন্তু বলতে কষ্ট হলো। মালিনী যদি তার বাবার আত্মাকে আলোর মতন হয়ে মিলিয়ে যেতে দেখে থাকে, তবে দেখুক। এখন এই মুহূর্তে তার ভ্রম ভাঙানোর চেষ্টা করলে সে ব্যথিত হবে। হৈমন্তী চুপচাপ হাঁটতে লাগলো, পাশে মালিনী। মালিনী বেশিক্ষণ চুপ করে থাকতে পারে না, আবার বলল, আমাদের আত্মাটা কোথায় থাকে হেমদি? বুকের মাঝখানে? হৈমন্তী মুখ ফিরিয়ে মালিনীকে দেখল, বলল, আমি জানি না। বলি কি যেন ভেবে আবার বলল, এসব কথা তোমার দাদাকে জিজ্ঞেস করো। সুরেশ্বরকে আত্মার কথা জিজ্ঞেস করার মতন সাহস মালিনীর নেই। মালিনী বলল, না বাবা, দাদাকে কে জিজ্ঞেস করবে? ভয় করে? ভয় করবে না, উনি কত রকমের জানেন, আমরা কোথাকার কি একটা, এসব কথা জিজ্ঞেস করতে পারি নাকি? করেই দেখো না, খেয়ে ফেলবে না তো আর? মালিনী বিন্দুমাত্র উৎসাহ পেল না। আপনিই করবেন, করে আমায় বলবেন। হৈমন্তী হাসল, আচ্ছা করব। সামান্য সময় চুপচাপ। মালিনী আবার বলল, হেমদি, অনেকে বলে দাদা পুজো আচ্ছা করে না, দাদা হিন্দু নয়, খ্রিস্টান হিন্দু। হৈমন্তী যত অবাক হলো তত মজা পেল। খ্রিস্টান হিন্দু আবার কি? কে জানে, আমি ওসব বুঝি না, তবে আছে। কোথায়? মালিনীর তাও জানা নেই। আমি দেখিনি। তা দাদা হিন্দু না হবে কেন বলুন হেমদি? দাদা গীতা পড়েন, কি সুন্দর পড়েন, আমি শুনেছি। দাদার ঘরের বাইরে ওই যে বেদিটা আছে, ওখানে বসে তিনি ধ্যান করেন, আমি দেখেছি। দাদার ঘরে রামায়ণ মহাভারতটারও তো আছে। হৈমন্তীর হাসি পাচ্ছিল। হাসলে মালিনী অপ্রস্তুত হবে, হাসছিল না তাই। তবে সুরেশ্বর তার ঘরের সামনে বেদিতে বসে ধ্যান করে এটা জানা ছিল না। বলল, তোমার দাদা কখন ধ্যান করেন? খুব সকালে? কাক ভোরেও আমি ওকে দেখেছি, সন্ধেতেও। মন্ত্র পড়েন? না, চুপচাপ থাকেন। আমি কোনোদিন কাছে যাইনি, যাওয়া উচিত নয়। হৈমন্তী হঠাৎ বলল,
তবে হয়তো চুপচাপ বসেই থাকেন। না না, মালিনী জোরে জোরে মাথা নাড়ল। ওভাবে কেউ বসে থাকে না। হৈমন্তী আর কিছু বলল না। কথা বলতে বলতে আশ্রমের কাছে পৌঁছে মালিনী হঠাৎ শুধল, আপনি যেন কিছু বিশ্বাস করেন না হেমদি, ঠাকুর দেবতা মানেন না? হৈমন্তী জবাব দিতে গিয়ে কেমন দ্বিধায় পড়ল। বলতে পারত না করি না, কিন্তু সেটা মিথ্যা হতো। যদি বলে হ্যাঁ, সেটাও সত্য হয় না। ঠাকুর দেবতায় বিশ্বাস করে সে পুজো পাঠ উপোস করে না। আবার দুর্গাপুজোয় সে প্রতিমা দর্শন করে, প্রণাম করে, মন্দিরে গেলেও মাথা নোয়ায়, প্রসাদ খায়। বিপদে ও দুঃখে ভগবানকে স্মরণ করে। কলেজে পড়ার সময় কত বন্ধুবান্ধবকে দেখেছে ঠিক এই রকম দেব মন্দির দেখে প্রণাম করতে, অঞ্জলি দিতে। এমনকি তাদের কলেজের দুজন বাঘা সার্জেন্টকেও সে ছুরি ধরার আগে একবার নীরবে পলকের জন্য চোখ বন্ধ করে ঈশ্বর স্মরণ করতে দেখেছে। হয়তো এটা সংস্কার, ছেলেবেলা থেকে দেখে দেখে শুনে শুনে এরকম হয়েছে। আচার পালন বা সংস্কার মানা ছাড়া আর কিছুই নয়। তবু হৈমন্তী অন্তত বলতে পারে না আমি মানি না। তার জীবনের চরম বিপদের সময় সে কি ভগবানের কথা ভাবত না, প্রার্থনা করত না? অসুখের সময় তার কাছে সর্বক্ষণ আর্ত ভগবানের কেউ ছিল না? যা বলার ভগবানের কাছেই বলতো। হৈমন্তীর কেন যেন মনে হলো সে বেশিরভাগ মানুষের মতন আচার ও সংস্কারের বশে ঠাকুর দেবতা মানে, আবার অনেকের মতন সে জানে এর সবই মিথ্যে। নিজের সমাজ, পরিবার, আত্মীয় স্বজন তাকে কিছু কিছু জিনিস বিশ্বাস করতে, ভক্তি করতে শিখিয়েছে। বুদ্ধি ও অভিজ্ঞতা তাকে অনেক বিষয়ে অবিশ্বাসী হতে শিক্ষা দিয়েছে। মালিনী যখন তাকে আত্মার কথা বলল, দেহ থেকে জ্যোতির মতন আত্মা বেরিয়ে যায়, তখন হৈমন্তী অনায়াসে হাসতে পারল। কেননা সে জানে এরকম হয় না, হওয়া অসম্ভব। অথচ সে কেন হেসে বলতে পারছে না ঠাকুর দেবতা আবার কি, ওসব লোকে দেখায়, বোঝায়, আমি মানি না। কোথায় যেন একটা দুর্বোধ্য বিশ্বাস তার থেকে গেছে। নিজের দুর্বলতা এবং দ্বিধা হৈমন্তী লুকোতে চাইল না। বলল, আমরা হিন্দু মালিনী, আমাদের ধর্মে ঠাকুর দেবতা লোকে বিশ্বাস করে, আমিও করি। তাছাড়া এসব নিয়ে আমি কখনো ভাবিনি, সত্যি মিথ্যে জানি না। মালিনী কেন যেন খুশি হলো। বলল, হেমদি, আমার বাবা বলতো ঘুমন্ত মানুষের ঘরেই চোরের শীত দেয়, ভাবন্ত মানুষের ঘরেই ভগবান দেখা দেয়। বলে মালিনী কেমন ভাবের ঘোরে গুনগুন করে হিন্দি ভজনের একটি কলি গাইল। আশ্রমের কাছে আসতেই চোখে পড়ল সামান্য দূরে একটা জিপ গাড়ি দাঁড় করানো। আশেপাশে কেউ নেই। হৈমন্তী কিছু অনুমান করার আগেই মালিনী বলল, কে এলো? অনেকটা দূর থেকেও হৈমন্তীর মনে হলো সে গাড়িটা চিনতে পেরেছে। অনুমান করল অবনীবাবু এসেছেন। মালিনী তাড়াতাড়ি হাঁটতে লাগলো। কে এসেছে জানতে সে ছেলে মানুষের মতন ব্যগ্র। হৈমন্তী পিছিয়ে পড়ল। অবনীর কথা মনে আসতেই মালিনীর সেই কথাগুলো মনে পড়ল। খুব মদটদ খায়, একলা থাকে। মালিনী একেবারে একটি গেজেট। হৈমন্তীর হাসি পেল। তা হঠাৎ ভদ্রলোক আজ এখানে এলেন বেড়াতে? সুরেশ্বর ওকে আসতে বলেছিল তাই নাকি? হৈমন্তীও তো আমন্ত্রণ করেছিল। জিপ গাড়ি থেকে মালিনী ফিরে আসছিল। রোগীদের ঘরের দিকের বারান্দায় এক চোখে ব্যান্ডেজ বেঁধে একটা বাচ্চা দাঁড়িয়ে, পাশে পিছন ফিরে আর একজনকে দাঁড়িয়ে। অন্ধ কুটিরের দিকে কয়েকজন মাঠে গোল হয়ে বসে, চাকর বাকরদেরও দেখা যাচ্ছিল। ফিরে আসার সময় মালিনী চেঁচিয়ে কাকে কি জিজ্ঞেস করল। ফিরে এসে বলল, কে এক বাবু এসেছে। অবনীবাবু বোধহয়, হৈমন্তী বলল। মালিনী চোখ তুলে হৈমন্তীর মুখ দেখল, দু পলক। তারপর নিজের বোকামির জন্য যেন আফসোস করে বলল, ও মা, তাই তো, ঠিক ধরেছেন হেমদি, এ গাড়ি আমি দেখেছি আমাদের ওখানে। নিজেদের ঘরের দিকে পা বাড়ালো হৈমন্তী। মালিনীও হাঁটতে লাগলো। হেমদি, একটা কথা বলবো, রাগ করবেন না? কি কথা? হৈমন্তীর সন্দেহ হলো মালিনী আরও কোনো নতুন খবর শোনাতে চায়। মালিনী বলল, আপনার সঙ্গে তো চেনা আছে, ওকে একটু আমার ভাইয়ের কথা বলবেন? আমার ভাইটা একেবারে গোবা গাবলা, কিছু মুরদ নেই। ধরলে করলে চাকরিটা আর একটু ভালো হতে পারত, মাইনেও বাড়ত। হৈমন্তী কোনো জবাব দিল না। মালিনীর কথায় এমন এক কাতর অনুরোধ ছিল যে হৈমন্তীর দুঃখই হলো। সেদিন মালিনীর কথা শুনে শুনে মনে হয়েছিল, যে মদ খায়
অত বড় বাড়িতে একলা থাকে, তার সম্পর্কে মালিনীর যেমন ভয় তেমনি বিতৃষ্ণা, হয়তো ঘেন্নাও। এখন মালিনীর কথা শুনে মনে হবে ভদ্রলোক মদই খান আর একলাই থাকুন, মালিনীর তাতে আসে যায় না। তার যত বিতৃষ্ণা, ভয়, ঘৃণাই থাকুক, তবু সে জানে ওই ভদ্রলোক ইচ্ছে করলেই মালিনীর ভাইকে তড়িয়ে দিতে পারেন। এই বিশ্বাসও হৈমন্তীর হঠাৎ যেন মনে হলো অদ্ভুত, প্রয়োজনে বিশ্বাস। মালিনী অপেক্ষা করছে দেখে হৈমন্তী বলল, আমার সঙ্গে আর কতটুকু চেনা, হুট করে কি ওসব কথা বলা যায়? বরং তুমি ওকে বলতে বলো। কাকে? তোমাদের দাদাকে, ওর সঙ্গেই বেশি চেনা। মালিনী মাথা নাড়ল। না না, দাদাকে সব কথা বলা যায় নাকি? আপনি যেন কি হেমদি। মালিনীর জন্য কেমন সহানুভূতি বোধ করল হৈমন্তী। বলল, আচ্ছা দেখি। দরজার মাথায় শেকল খুলে হৈমন্তী নিজের ঘরে ঢুকল। মালিনী গেল তার ঘরে। অন্ধকারে কয়েক দণ্ড দাঁড়িয়ে থাকলো হৈমন্তী। মালিনী হাত মুখ ধোবে, সন্ধে দেবে, লণ্ঠন জ্বালবে, ততক্ষণ অপেক্ষা করতে হবে হৈমন্তীকে। অবনীবাবু এসে সুরেশ্বরের কাছে বসে রয়েছেন নিশ্চয়, গল্পগুজব করছেন। সেখানে যাওয়া কি তার উচিত? ভদ্রতা রক্ষা করতে হলে একবার যাওয়া দরকার। সেদিন এই অবস্থায় পৌঁছে দিলেন, আবার পথে সেদিন দেখা হলো, দাঁড়িয়ে কথাবার্তা বললেন, এগিয়ে দিলেন খানিকটা। হৈমন্তী ওকে আশ্রমে আসতে অনুরোধ করল। এরপর আজ ভদ্রলোক যখন আশ্রমে এসেছেন, তখন তার সঙ্গে দেখা না করাটা কি ভালো দেখাবে? না দেখা করাটা সৌজন্য হয় না। আবার সুরেশ্বরের ওখানে গিয়ে দেখা করাটাও কেমন যেন। সুরেশ্বরের সঙ্গে ভদ্রলোক কি গল্প করছেন তাও জানার কৌতূহল হলো হৈমন্তী। প্রথম দিনই জীববাড়িতে আসার সময় পরস্পরের কথাবার্তা শুনে হৈমন্তী বুঝতে পেরেছিল দুটি মানুষই দুরকম, কোথাও কোনো মিল আছে বলে মনে হয় না। এই আশ্রম সম্পর্কে যে অবনীর কোনো আস্থা নেই, বরং সুরেশ্বর ও এই আশ্রম সম্পর্কে তার মনোভাব উপহাসের, তা বোঝা যায়। হৈমন্তীর কানে অবনীর সেই বিদ্রূপ ধরা পড়েছে। দুই বিপরীত প্রকৃতির মানুষ মুখোমুখি বসে কি গল্প যে করছে তা শোনার কেমন এক অদ্ভুত বাসনা হলো হৈমন্তীর। মালিনী বাতি দিয়ে গেল। হৈমন্তী কলঘরে যাবার জন্য পা বাড়িয়ে বলল, আমায় একটু জল খাওয়াও মালিনী, আমি আসছি। মুখ হাত ধুয়ে ফিরে এসে হৈমন্তীর শাড়িটা একটু গোছগাছ করে নিল, মুখ মুছল পরিষ্কার করে, হালকা করে পাউডার বুলিয়ে নিল, চুলে একটু চিরুনি ছোঁয়ালো, জল খেলো। তারপর ঘরের বাইরে এসে শেকল তুলে দিল। মালিনী বাইরে এসেছিল, শুধলো, কোথায় যাচ্ছেন হেমদি? ও বাড়িতে যাই, একবার দেখা করে আসি। হৈমন্তী মাঠে নামল। ততক্ষণে অন্ধকার হয়েছে। অন্ধকারের মধ্যেই বোঝা গেল চাঁদ উঠেছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের পঞ্চম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।